Italy, one of those rare countries that brings together deep history, breathtaking natural beauty and some of the best food in the world. লাস্ট সামারে আমরা ঘুরে এলাম আমাদের এই 16th কান্ট্রি থেকে। লন্ডন থেকে 10 দিনের এই রোড ট্রিপে আমরা কভার করেছিলাম সাম অফ দ্য বেস্ট স্পটস। আমাদের জার্নি শুরু হয় রোম থেকে, উইচ ইজ দ্য বার্থ প্লেস অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, উইথ প্লেসেস লাইক কলোসিয়াম, ওয়ার্ল্ড স্মলেস্ট কান্ট্রি ভ্যাটিকান, সিস্টিন চ্যাপেল বা ট্রেভি ফাউন্টেন। তারপর আমালফি কোস্ট, যার ল্যান্ডস্কেপ ইজ লিটারলি আউট অফ দিস ওয়ার্ল্ড, ওয়ার ক্লিপস মিট দ্য মেডিটেরেনিয়ান সি। আর এখানেই আমরা এনজয় করেছিলাম একটা পারফেক্ট বিচ হলিডে। নেক্সট ছিল হিস্টোরিক সিটিজ লাইক পিসা অ্যান্ড ফ্লোরেন্স, যেখানে আমরা দেখে নিয়েছিলাম দ্য আইকনিক লিনিং টাওয়ার অ্যান্ড উইটনেস সাম অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট আর্ট ওয়ার্কস বাই লিওনার্দো দা ভিঞ্চি অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো। আর ফাইনালি দ্য টাস্কান কান্ট্রি সাইড, peaceful, beautiful and the perfect way to slow down and end our trip. So get ready and embark with us on this epic Italian journey. আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। কলকাতাবাসী আমরা দুজন এখন কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা এবং আমরা ঘুরে ফেলেছি বিশ্বের 16টা দেশ। তাই hop on with us on our journey to visit all 7 continents of the world. 2025 জুন মাস আমরা আমাদের মোস্ট অ্যাওয়েটেড ইটালি ট্রিপ শুরু করলাম লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। বৃষ্টি ভেজা সকালে উইজ এয়ারের ফ্লাইটে আমরা রওনা দিলাম আমাদের 15th and 16th কান্ট্রি এর দিকে। 2 ঘন্টার ছোট্ট জার্নির পর ফাইনালি চোখে পড়ল টিরেনিয়ান সি এর পাশে অবস্থিত দেল পিয়েরো থেকে শুরু করে মালদিনির দেশের ফার্স্ট ভিউ। তো আমরা তো লন্ডন থেকে 2 আওয়ারের ফ্লাইট নিয়ে চলে এসেছি রোমে। এখন এখান থেকে আমরা লিওনার্দো এক্সপ্রেস ধরবো, সেটা ধরে আমরা এখানকার যে ফিউমিচিনো এয়ারপোর্ট সেখান থেকে রোম সিটিতে যাব। এয়ারপোর্ট থেকে রোম সিটি সেন্টারে যেতে এই লিওনার্দো এক্সপ্রেসই বেস্ট অপশন। আমরা আমাদের রোম সাইটসিং স্টার্ট করলাম ভ্যাটিকান সিটিকে দিয়ে, যেটা ওয়ার্ল্ড স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি উইথ জাস্ট 1000 ইনহ্যাবিটেন্টস। তো বস, আমরা এখন আমাদের ইটালি ট্রিপ শুরু করছি ভ্যাটিকান সিটি দিয়ে। তো আমরা সকাল 8টার সময় চলে এসেছি আর এখন আমরা শুরুতেই এখানকার যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা রয়েছে সেখানে এখন এন্ট্রি করব। মানে এখানে প্রচণ্ড লাইন হয়, সেই জন্য আমরা সকাল 8টার সময় চলে এসেছি। ফার্স্ট পোপ সেন্ট পিটারের মেমোরিতে বানানো এই সেন্ট পিটার ব্যাসিলিকা ইজ দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ রোমান ক্যাথলিক্স। প্রথমেই আমরা চললাম মাইকেল অ্যাঞ্জেলোর ডোমের দিকে। ডোমের ভেতর দিয়ে 300 সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম এই ভিউইং প্ল্যাটফর্মে, যেখান থেকে দেখা যায় পুরো ভ্যাটিকান সিটি সমেত রোমকে। সামনের এই এরিয়াতে এককালে চ্যারিয়েট রেসিং হতো আর আজ এটি সেন্ট পিটার স্কোয়ার নামে পরিচিত। নেক্সট আমরা ফাইনালি এন্টার করলাম ওয়ার্ল্ডস গ্র্যান্ডেস্ট চার্চ সেন্ট পিটার ব্যাসিলিকাতে, যার ভেতরে ঢুকে প্রথমেই নজরে আসলো বার্নিনিস বালদাকিন, যেটা সেন্ট পিটারের টুম্বের উপর বানানো। সব মিলিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকা ইজ ওয়ান অফ দ্য মেইন আর্কিটেকচারাল অ্যান্ড কালচারাল ল্যান্ডমার্কস অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা সব ধর্ম নির্বিশেষে মানুষের একবার ভিজিট করা উচিত। নেক্সট ডেস্টিনেশন ছিল পাশেই অবস্থিত ভ্যাটিকান মিউজিয়াম উইথ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্ট কালেকশনস অন আর্থ। এই মিউজিয়াম আপনাকে পৌঁছে দেবে ইজিপশিয়ান হিস্ট্রি থেকে শুরু করে এনশিয়েন্ট রোম এবং রেনেসাসের ইতিহাসে। এখানে দ্য মামি অফ আমেনিয়ারদিস থেকে শুরু করে রয়েছে রাফায়েল স্কুল অফ এথেন্স। নেক্সট এই মিউজিয়ামের মধ্যেই রয়েছে সিস্টিন চ্যাপেল, যার ছাদে দেখা যায় সিনস ফ্রম দ্য বুক অফ জেনেসিস ইনক্লুডিং দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ইমেজেস ইন ওয়েস্টার্ন আর্ট, এবং মাইকেল অ্যাঞ্জেলোস দ্য লাস্ট জাজমেন্ট। সারা সকাল ভ্যাটিকান এক্সপ্লোর করে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেল চলে এলাম রোমস মোস্ট ফেমাস মিটিং স্পট স্প্যানিশ স্টেপসে, which was built in 1700. এখানে আছে 135টা স্টেপস, যার ওপরে ট্রিনিটি অফ দ্য মাউন্টেন্স চার্চ অবস্থিত আর নিচে বারকাচ্চা ফাউন্টেন।
রোমের এই হিস্টোরিক রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ ভালোই কাটছিল বিকেলটা। রাস্তায় চোখে পড়লো ট্রেভি ফাউন্টেন, কিন্তু এত ভিড় দেখে ডিসাইড করলাম পরের দিন সকাল সকাল আবার ভিজিট করার। এরপর চলে এলাম পাশেই অবস্থিত প্যান্থিয়ানে, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রিজার্ভড এনশিয়েন্ট রোমান টেম্পলস। প্রায় 2000 বছর আগে বানানো এই ম্যাসিভ কংক্রিট ডোম নিঃসন্দেহে একটি ইঞ্জিনিয়ারিং মিরাকেল। ফাইনালি দিনটা শেষ করলাম অ্যাপেল স্প্রিটস পাস্তার মতন ডেলিশিয়াস ডিনার দিয়ে। তো গতকাল তো আমরা ট্রেভি ফাউন্টেনে গেছিলাম, কিন্তু বিকেলবেলা এখানে প্রচণ্ড ভিড় থাকে ট্রেভি ফাউন্টেনে, তাই মানে আমরা প্রপারলি ওটাকে দেখতেও পাইনি আর ছবিও তুলতে পারিনি। তাই আজকে সকালে আমরা ভোর 7টার সময় বেরিয়ে যাচ্ছি, এই সময় যদি একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়। 30 মিনিটস ট্যাক্সি রাইড করে আমরা পৌঁছে গেলাম রোমের লার্জেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস ট্রেভি ফাউন্টেনে। এটা এতটাই পপুলার যে সকাল 7:30টায় পৌঁছেও আমরা ভিড় অ্যাভয়েড করতে পারিনি। এর মাঝে রয়েছে গড অফ দ্য সি ওশিয়ানাস রাইডিং আ চ্যারিয়ট পুলড বাই সি হর্সেস। এখানকার ট্র্যাডিশন হলো যে কাঁধের পেছন দিয়ে কয়েন এই জলে ফেললে ইউ আর গ্যারেন্টিড টু রিটার্ন টু রোম, তাই সেটাও ট্রাই করতে ভুলিনি। তো বন্ধুরা, ট্রেভি ফাউন্টেন দেখে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কলোসিয়ামের দিকে। এখানে গেটিরো গাইড থেকে সকাল 8:30টার টিকিটস আমরা অলরেডি কেটে রেখেছিলাম। কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম প্রায় 2000 সাল আগে বানানো রোমান এম্পায়ারের লার্জেস্ট অ্যাম্পি থিয়েটার আর ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই যে আমরা এখন চলে এসেছি কলোসিয়ামের সামনে। কলোসিয়ামকে ইতিহাসের পাতায় বা সিনেমা স্ক্রিনে অনেক দেখেছি, কিন্তু সচক্ষে একে দেখার ফিলিংটাই ছিল আলাদা। ভাবতেই অবাক লাগছিল যে এই এরিনার মেঝের নিচে গোলক ধাঁধার মতন ভূগর্ভস্থ পথে ট্র্যাপডোর দিয়ে গ্ল্যাডিয়েটর ও পশুদের মঞ্চে তুলে আনা হতো, আর প্রায় 50,000 দর্শক বসে সেই নৃশংসতা চাক্ষুষ দেখত। আর আজ কলোসিয়াম রিমেন্স ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্টস অফ এনশিয়েন্ট রোম অ্যান্ড আ লাস্টিং সিম্বল অফ দ্য এম্পায়ার্স পাওয়ার। এই যে আমরা এখন কলোসিয়াম ঘুরে বেরিয়ে এসেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছ হচ্ছে কলোসিয়ামের মানে অসাধারণ ভিউ। মানে সত্যি রোমে আমরা যতগুলো লোকেশন ঘুরলাম তার মধ্যে এটাই ছিল বেস্ট। মানে কালকের ভ্যাটিকানটাও ভালো ছিল, বাট কলোসিয়ামের মানে একটা আলাদাই অরা। সেই 2000 বছর পুরনো এরকম একটা স্টেডিয়াম, আর আজও এটা মানে কতটা ইন্ট্যাক্ট রয়েছে। এরপর লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এলাম রোমান ফোরাম আর প্যালেটাইন হিলে। কলোসিয়ামের পাশেই অবস্থিত এই রোমান ফোরাম একসময় এই শহরের রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে সেনেটারেরা আইন নিয়ে বিতর্ক করতেন আর সাধারণ মানুষ জড়ো হতেন সামরিক জয় উদযাপন বা জনসভার জন্য। আমরা তো মানে এই রোদ অ্যাভয়েড করার জন্য সকালে কলোসিয়াম থেকে বাড়ি চলে গেছিলাম। তো আমরা বিকেল 5টার সময় এখানে আবার এসেছি, বাট স্টিল মানে প্রচণ্ড রোদ। এখন টেম্পারেচার 30, বাট মানে সেটাকে সহ্য করা যাচ্ছে না। ঘুরতে ঘুরতে আমি এখন এই প্যালেন্টাইন হিলের একদম টপে চলে এসেছি, আর এখান থেকে কলোসিয়াম নিয়ে এই পুরো রোমান ফোরামের অসাধারণ ভিউ পাওয়া যায়। অ্যাকর্ডিং টু লেজেন্ডস 753 বিসিতে রোমুলাস রোম শহরের পত্তন করেছিলেন এই প্যালেটাইন হিলেই, যা পরবর্তীকালে এই সাম্রাজ্যের মোস্ট প্রেস্টিজিয়াস নেবারহুড হিসেবে জানা যেত। আজ এই ধ্বংসাবশেষের মধ্যে হাঁটলে মনে হয় যেন শুধু সেই স্থাপত্যই নয়, বরং প্রাচীন রোমের দৈনন্দিন জীবনের মাঝখানেই দাঁড়িয়ে আছি। মন্দির, আদালত থেকে রাজকীয় আবাস, সবার মাঝে। বিকেল হয়ে আসছিল, তো আমরা হাঁটা লাগালাম পিয়াজ্জা নাভানো পেরিয়ে ক্যাসেল সেইন্ট অ্যাঞ্জেলোর দিকে, যার কথা প্রথম শুনেছিলাম দ্য ভিঞ্চি কোড মুভিতে। সারাদিনের ঘোরার পর এখন আমি সানসেটের টাইমে যাচ্ছি হচ্ছে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলোর দিকে। এটা হচ্ছে একদম নদীর ধারে।
139 খ্রিস্টাব্দে সম্রাট হেড্রিয়ানের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল এই স্ট্রাকচার, যা পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের পতনের পর সামরিক দুর্গে কনভার্ট করা হয়। এমনকি ভ্যাটিকানের সঙ্গে এটি যুক্ত ছিল একটি গোপন পথ দিয়ে। আর আজ এটি একটি মিউজিয়াম এবং শহরের অন্যতম সেরা ভিউ পয়েন্ট, যেখান থেকে টাইবার নদী ও সেন্ট পিটার্স ব্যাসিলিকার অপূর্ব দৃশ্য দেখা যায়। পরের দিন ছিল রোমে আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল ডে, তাই আজকের প্ল্যান একটু রিল্যাক্সড। প্রায় 2000 বছর আগে সম্রাট ডোমিশিয়ানের তৈরি একটি এনশিয়েন্ট রোমান স্টেডিয়ামের জায়গার উপর বানানো এই পিয়াজ্জা নাভানো। আর আজ এটা রোমের ওয়ান অফ দ্য লাইভলিয়েস্ট প্লাজাস, যা চারপাশে ক্যাফেজ অ্যান্ড আর্টিস্টদের ভিড়। মাঝখানে আছে বার্নিনির বিখ্যাত ফাউন্টেন অফ দ্য 4 রিভার্স, উইচ সিম্বলাইজেস 1700 শতকে পৃথিবীর 4টি প্রধান নদী ইনক্লুডিং গঙ্গা। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আরেকটি চার্চ, কিয়েজা দি সান্ত ইগনাজিও দি লায়োলোতে, যেটি তার আর্টওয়ার্কসের জন্য ফেমাস। নেক্সট আমরা পিয়াজ্জা ভেনেজিয়া দেখে চলে এলাম পিয়াজ্জা দেল পোপোলোর সামনে। তো আজকে সারাদিন ঘুরে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি পিয়াজ্জা দেল পোপোলোর সামনে। এখানে এখন আমরা দেখি কোনো একটা ভালো দেখে রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা সেরে ফেলবো। রিজোটো আর এগপ্ল্যান্ট পারমিজিয়ানা দিয়ে লাঞ্চটা সেরে আমরা চললাম রোমের ফাইনাল ডেস্টিনেশন ভিলা বোর্গেসের দিকে, যেটা রোমের লার্জেস্ট সেন্ট্রাল পার্ক, আ গ্রিন এসকেপ ফ্রম দ্য বিজি হিস্টোরিক স্ট্রিটস। এখানে আমরা দেখে নিয়েছিলাম ফেমাস ইটালিয়ান স্টোন পাইন গাছকে, যেটা সিম্বলাইজেস রোম। বস, এখন আমরা চলে এসেছি রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে। এখানে এখন আমরা ইউরোপ কার থেকে একটা গাড়ি তুলে নিয়েছি, এই যে পেছনের এই গাড়িটা। এটা নিয়ে এখন আমরা রোড ট্রিপ করবো টুয়ার্ডস আমালফি কোস্ট। এই ড্রাইভটা মোটামুটি 185 মাইলস, 4 থেকে 5 ঘন্টা মতন সময় লাগবে। রাস্তায় আমরা ক্রস করলাম মারাদোনার শহর নাপোলি, আর তার পাশেই রয়েছে মাউন্ট ভিসুভিয়াস, যার অগ্নুৎপাতেই ডিস্ট্রয়েড হয়েছিল হিস্টোরিক সিটি অফ পম্পেই। সারাদিনের ড্রাইভের পর বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম আমালফি কোস্টের ওয়াইন্ডিং রোডসে। এই আমালফি কোস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিক ড্রাইভস। এখানে গাড়ি চালানোর স্বপ্ন ছিল বহু বছরের, কতই না ভিডিও দেখেছিলাম ইউটিউবে। ফাইনালি সেই ড্রিম কেম ট্রু। বিকেল হয়ে আসছিল, তাই আমরা ডিসাইড করলাম কোস্টলাইনের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে সি ফুড ট্রাই করার। গুড ফুড, ফ্যামিলি আর গোল্ডেন আওয়ারে ইটালির মেডিটেরেনিয়ান কোস্টলাইনের এই ম্যাজিক্যাল ভিউজ, ইট ওয়াজ আ পারফেক্ট ওয়ে টু এন্ড আওয়ার ডে। আমরা আমাদের বিএনবি বুক করেছিলাম পিয়ানিল্লো বলে একটা ছোট্ট টাউনে। আজকের সাইট সিইং স্টার্ট করার আগে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পাশেই ক্যাস্তেলো লরিতানো নামক একটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল চারপাশের কোস্টলাইনের। সকালটা এখানে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমালফি কোস্টের মোস্ট ফেমাস টাউন পজিতানোর জন্য। তো আমরা এখন চলে এসেছি আমালফির একদম সবচেয়ে ফেমাস বিচ পজিটানো বিচে। এটা আমাদের হোটেল থেকে 1.5 ঘন্টা মতন একটা ড্রাইভ ছিল, কিন্তু মানে অ্যাজ আ ইন্ডিয়ান কিন্তু আমাদের এখানে ড্রাইভ করতে অতটাও অসুবিধা হয় না, কেননা আমরা এর থেকে অনেক বেশি খারাপ রাস্তায় মানে চালাতে অভ্যস্ত।
রাস্তার পাশে গাড়ি পার্ক করে আমরা 10 মিনিট মতন হেঁটে বুগেনভিলিয়া কাভার্ড ওয়ালস আর শাড়ি দিয়ে বসে থাকা বুটিক শপস পেরিয়ে চলে এলাম পজিতানোর মেন বিচ স্পিয়াজা গ্রান্দেতে। তো বস, এখন আমি চলে এসেছি আমালফি কোস্টের ফেমাস পজিটানো বিচে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই অসাধারণ ভিউ, যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস। আমালফি কোস্ট আসলে অ্যাপেনাইন মাউন্টেনের পার্ট। লক্ষ লক্ষ বছর ধরে টেকটনিক ফোর্সের প্রবল চাপে মাটির নিচ থেকে এই লাইমস্টোন পাহাড়গুলো ওপরের দিকে উঠে এসছে, আর বছরের পর বছর ধরে বৃষ্টি, ল্যান্ডস্লাইডস এবং সমুদ্রের ঢেউয়ের নিরন্তর আঘাতে এই পাহাড়গুলো ক্ষয়ে গিয়ে আজকের এই স্টিপ ক্লিপসে পরিণত হয়েছে। এখানে এই বিচের পাশেই বেশ কিছু বিচ চেয়ার্স রয়েছে। আমরা সেগুলো ভাড়া করে নিয়েছিলাম। তো আমরা প্রায় দুপুর 1টা থেকে এই বিকেল 7টা অবধি এখানে রয়েছি। আজকে প্রায় আমরা সারা দুপুরটাই এখানে কাটালাম। পজিটানো বিচের এই সন্ধ্যেটা সত্যি সারা জীবন মনে থাকবে। সূর্যটা পেছন দিকে পাহাড়ের নিচে নেমে গেছে, আর অসাধারণ কালার চারিদিকে। এই জন্যই পজিটানো বিচ এত বিখ্যাত। সব মিলিয়ে পজিতানো বিচ ক্লিয়ারলি লিভড আপ টু দ্য হাইপ। গতকালের লম্বা ড্রাইভের পর আজকের রিল্যাক্সিং সারাটা দিন ইজ সামথিং দ্যাট উইল চেরিশ ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইভস। আজকে হচ্ছে আমাদের আমালফির মেইন ইভেন্ট। আমরা একটা বোট ভাড়া করে এই পুরো আমালফি কোস্ট ঘুরবো, ইনক্লুডিং কেপ্রি আইল্যান্ড। তো সেটার জন্য এখন আমরা সকাল 6টার দিকে বেরোচ্ছি, আর আমাদের বোট ট্রিপটা স্টার্ট হবে সরেন্টো থেকে। ছোট্ট ড্রাইভের পর সরেন্টো পৌঁছে আমরা উঠে পড়লাম আমাদের প্রিবুকড বোটে। সরেন্টো কোস্ট থেকে আমাদের বোট ছাড়ার 30 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কেপ্রি আইল্যান্ডের কাছাকাছি, আর দেখতে পেয়ে গেলাম এখানকার আইকনিক রক ফরমেশন, যার নাম ফারাগ্লিওনি। এরপর হোয়াইট গ্রোটো দেখে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কেপ্রি আইল্যান্ডে, যার টার্কোয়েজ ওয়াটার ছিল টু গুড টু বি ট্রু। আইল্যান্ডে নেমেই ফার্স্টে আমরা ট্যাক্সি ধরে চলে এলাম পিকচারেস্ক টাউন কেপ্রিতে। এখানকার ন্যারো লেন্স লাক্সারি বুটিক্স দেখে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস অ্যানাকাপ্রি। এখানে আমরা চেয়ার লিফট নিয়ে চলে এলাম এই আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট মন্টে সোলারোতে, যেখান থেকে বে অফ নেপেলসের জ ড্রপিং ভিউজ দেখা যায়। বিচে কিছুক্ষণ স্নান করে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। এখানে গ্রিন গ্রোটো দেখে চলে এলাম টুয়ার্ডস দ্য ব্লু গ্রোটো, যেটা এই আইল্যান্ডের মোস্ট ফেমাস ন্যাচারাল ওয়ান্ডার। সমুদ্রের জলের মধ্যে দিয়ে সূর্যের আলো ফিল্টার হয়ে আসে, আর তার জন্যই এই সি কেভের ভেতর এই উজ্জ্বল ব্লু কালার দেখা যায়। এই কেভই ছিল রোমান এম্পায়ার টাইবেরিয়াসের পার্সোনাল সুইমিং স্পট। এমনকি এখানে বোট চালকেরা ট্র্যাডিশনাল গান গেয়ে এমনই একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে যেটা ভোলার মতন নয়।
ফাইনালি কেপ্রি আইল্যান্ড ঘোরা শেষ করে আমরা ফেরত চলে এলাম টুয়ার্ডস দ্য মেনল্যান্ড। মাঝখানে একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়েছিল স্নর্কলিং এর জন্য, তো কিছুক্ষণ এই ইটালিয়ান মেডিটেরেনিয়ান সিতে শেষ একবার স্নান করে আমরা কনক্লুড করলাম আমাদের আমালফি কোস্ট চ্যাপ্টার। তো বস, আমাদের আমালফির চ্যাপ্টার আজকেই শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ফ্লোরেন্সের দিকে। তা আমরা এখন হচ্ছে এই আমালফি কোস্ট থেকে ড্রাইভ করব টুয়ার্ডস হচ্ছে টাস্কানি। মানে টাস্কানি হচ্ছে একটা এরিয়া বা বলতে পারো একটা রিজিয়ন, তার মধ্যে ফ্লোরেন্স হচ্ছে একটা শহর। তা আমরা হচ্ছে ওই টাস্কানিতেই একটা বিএনবি নিয়েছি, তো সেখানে এখন আমরা যাব। আর এই ড্রাইভিংয়ের ডিস্টেন্সটা মোটামুটি 6 ঘন্টা মতন লাগবে আজকে আমাদের। তো আমালফি কোস্ট থেকে প্রায় 4 ঘন্টা মতন ড্রাইভ করে আমরা এখন ঢুকে পড়েছি টাস্কানি রিজিয়নে। আর শুরু হয়ে গেছে এখানকার মানে অসাধারণ ল্যান্ডস্কেপ। আমরা আমাদের বিএনবি বুক করেছিলাম একদম টাস্কানির কান্ট্রি সাইডের মধ্যে। এখানকার রোলিং হিলস, ভাইনইয়ার্ডস, সাইপ্রেস গাছের সারি বা শত বছরের পুরনো স্টোন ফার্ম হাউসেস, সব মিলিয়ে এখানকার ন্যাচারাল বিউটি একদমই ইউনিক আর রিল্যাক্সিং, যেটা বিকেলের সোনালি আলোয় আরোই সুন্দর লাগছিল। এরমই একটা ছোট্ট হিলের মাথায় ছিল আমাদের খুব সুন্দর এই ফার্ম হাউস, যার বাইরে ছিল সুন্দর বসার জায়গা উইথ অ্যান অ্যামেজিং ভিউ অফ দ্য টাস্কান কান্ট্রি সাইড। আমাদের হোটেল থেকে 1 ঘন্টা মতন ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি গ্ল্যাডিয়েটর মুভির একটা শুটিং লোকেশনে। এই আমার পেছনে যে রাস্তাটা দেখছো, এখানেই একটা সিন ছিল যেখানে কিনা রাসেল ক্রো মৃত্যুর আগে একবার শেষবারের জন্য তার ফ্যামিলিকে ইমাজিন করবে। আরও একটা সকালবেলা টাস্কানির কান্ট্রি সাইড থেকে। তো এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের হোটেল থেকে 40 মিনিট দূরে আরেকটা মেডিভেল টাউন সিয়েনার দিকে। রাস্তা একটা জায়গায় এসে দাঁড়ালাম, কেননা পেছনের ভিউটা জাস্ট অসাধারণ। মানে সত্যি টাস্কানির ন্যাচারাল বিউটির কোনো তুলনাই হয় না। এই পুরো রিজিয়নে ইজিলি 1 সপ্তাহ কাটিয়ে দেওয়া যায়, কারণ এতটা পিসফুল না জায়গাটা। আমি এখন এসে পৌঁছে গেছি সিয়েনা সিটিতে। এখানে আমি আমার গাড়িটা পার্ক করে দিলাম। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এর যে মেন প্লাজা সেই দিকে। রোমের প্রতিষ্ঠাতা রোমুলাসের যমজ ভাই রেমুস মধ্যযুগে এই সিয়েনা শহরের পত্তন করেছিলেন রোমের রাইভাল হিসেবে। 1260 শতকে এই শহর তার গোল্ডেন এজে পৌঁছেছিল, কিন্তু আবার 1348-এর ব্ল্যাক ডেথে শহরের হাফ পপুলেশন মারা যায়। আর 1550 সালে ফ্লোরেন্সের কাছে পরাজিত হওয়ার পর এই শহরের ডেভেলপমেন্ট যেন সময়ের গর্ভে থমকে গিয়েছিল। তাই আজও এই ন্যারো ব্রিকল্যান্ড ভিকোলিতে সেই পুরনো দিনের গথিক আর্কিটেকচারের প্রমাণ পাওয়া যায়। আমি এখন এসে পৌঁছে গেছি সিয়েনার যে পিয়াজ্জা কমিউনালে, সেখানে বিশাল বড় একটা মানে প্লাজা টাইপের এরিয়া। আর এখন একদম মানে সকাল 7:30, কেউ নেই, পুরো ফাঁকা। তার সাথে হচ্ছে গোল্ডেন আওয়ার চলছে, অসাধারণ লাগছে। পিয়াজ্জা কমিউনালে থেকে অল্প একটু হেঁটেই আমি এখন চলে এসেছি এই সিয়েনা ক্যাথিড্রালের সামনে। আর অসাধারণ সুন্দর লাগছে, কেননা সকালবেলায় আমি ছাড়া আর কেউ নেই এখানে। এরপর বাড়ি এসে ব্রেকফাস্ট করে আর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টাস্কানির ক্যাপিটাল ফ্লোরেন্সের উদ্দেশ্যে। তো এখন আমরা আমাদের বিএনপি থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ফিরেনজে বা ফ্লোরেন্স। এখন চলে এসেছি ফ্লোরেন্সের একদম মেইন স্কোয়ারে। আর আমার পেছনে যে ক্যাথিড্রালটা দেখছো, এটার নাম হচ্ছে সান্টা মারিয়া ডেল ফিওরে ক্যাথিড্রাল।
ফ্লোরেন্সের সান্তা মারিয়া দেল ফিওরে শুধুই একটি গির্জা নয়, এটি রেনেসাঁসের সময়কার একটি আর্কিটেকচারাল মার্বেল। 1436 সালে সম্পন্ন হওয়া এই বিশাল গম্বুজটি বা ডুওমো আজও বিশ্বের বৃহত্তম ইটের তৈরি গম্বুজ হিসেবে টিকে আছে। প্রতি বছর জুন মাসে পিয়াজ্জা সান্তা ক্রোচেতে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আর রক্তক্ষয়ী ফুটবল ম্যাচ কালচো স্টোরিকো। ভাগ্যবশত আজকেই ছিল বছরের সেই দিন, তাই সচক্ষে দেখে নিয়েছিলাম শহরের 4টে ঐতিহাসিক কোয়ার্টার আজুরি, রোসি, ভার্দি আর বিয়াঞ্চিয়ের ম্যাচের শুরু হওয়ার আগে রাজকীয় কুচকাওয়াজ। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পালাজ্জো ভেকিও এর সামনে পিয়াজ্জা দেল সিনিওরাতে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ফ্লোরেন্সের একাডেমি অফ ফাইন আর্টসে মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি ডেভিডের মূর্তিকে দেখতে। বাইবেল খ্যাত ডেভিড অ্যান্ড গোলিয়াথের গল্পে বিশালাকার দৈত্য গোলিয়াথকে নির্ভীক তরুণ ডেভিড পরাজিত করেছিল গুলতির সাহায্যে, আর সেটাই আজ ফ্লোরেন্সের শক্তির প্রতীক। ফ্লোরেন্সের সিটি সেন্টারের সবকটা স্পট ঘোরার পর আমরা এখন চলে এসেছি আর্নো রিভারের তীরে, আর ঠিক আমার পেছনেই রয়েছে হচ্ছে পন্টে ভেকিও। আর্নো নদীর উপর দাঁড়িয়ে থাকা পন্তে ভেকিও বা পুরনো সেতু ফ্লোরেন্সের টিকে থাকা একমাত্র মধ্যযুগীয় সেতু। ব্রিজের ঠিক ওপর দিয়ে চলে গেছে গোপন ভাসারি করিডোর, যা দিয়ে মেদিচি পরিবারের সদস্যরা সাধারণ মানুষের ভিড় এড়িয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাতায়াত করতেন। আর ফাইনালি টু এন্ড আওয়ার ফ্লোরেন্স চ্যাপ্টার আমরা চলে এলাম পিয়াজ্জা মাইকেল অ্যাঞ্জেলোতে, যেখান থেকে ফ্লোরেন্সের বেস্ট প্যানোরামিক ভিউজ পাওয়া যায়। আর আজকের ফাইনাল স্পট হলো পিয়াজ্জা মাইকেল অ্যাঞ্জেলো। এখানে এখন আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা এখন সানসেটটা দেখবো। মানে এখান থেকে পুরো ফ্লোরেন্স শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা আমাদের থার্ড দিনে শুরু করলাম সাতুর্নিয়া হট স্প্রিংসকে দিয়ে। আমরা এখন চলে এসেছি টাস্কানির আরেকটা হিডেন জেম লোকেশনে, এটা নাম হচ্ছে সাতুর্নিয়া হট স্প্রিংস। পাবলিকের জন্য ফ্রি এই ন্যাচারাল সালফার বাথে মাটির নিচ থেকে উষ্ণ জল বেরিয়ে আসে, আর এটা প্রায় রোমান এরা থেকে অ্যাক্টিভ। এর জল সালফার আর ক্যালসিয়াম রিচ হওয়ার জন্যই এর এই টার্কয়েজ কালার। বেশ কিছুক্ষণ রিল্যাক্সিং সময় কাটিয়ে নেক্সট আমরা চললাম পিসার দিকে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের টাস্কানির যে বিএনবি সেখান থেকে ওই 2 থেকে 2.5 ঘন্টা দূরে রয়েছে হচ্ছে পিসা। তো বন্ধুরা, এখন আমরা পিসায় চলে এসেছি। আমাদের গাড়িটাকে রাস্তার পাশে পার্ক করে দিলাম, আর এখন আমরা হেঁটে হেঁটে পিসার যে লিনিং টাওয়ার সেই দিকে যাচ্ছি। পিসা শহরটি শুধুই তার লিনিং টাওয়ারের জন্যই নয়, মধ্যযুগের এক শক্তিশালী মেরিটাইম সুপার পাওয়ার হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছে। ফাইনালি আমরা চলে এসেছি পিসার হেলানো টাওয়ারের সামনে। এটা সত্যি একটা খুব ছোটবেলার স্বপ্ন ছিল, আর ফাইনালি সেটা আমরা আজকে নিজের চোখে দেখলাম। 1173 সালে তৈরি হতে শুরু করা এই মার্বেল টাওয়ারটি নরম মাটির কারণে হেলে পড়তে থাকলেও এটি আসলে পিসার স্থাপত্য ও সমৃদ্ধির এক অনন্য নিদর্শন। শুধু তাই না, এই শহর গ্যালিলিও গ্যালিলির জন্মস্থান হিসেবেও বিখ্যাত, আর শোনা যায় যে এই লিনিং টাওয়ারেই তিনি তার গ্র্যাভিটি এক্সপেরিমেন্টসগুলো করেছিলেন। তো পিসা দেখে আমরা এখন চলে এসেছি আরেকটা খুব সুন্দর একটা টাউন স্যান জিমিয়ানোতে। টাস্কানির কান্ট্রি সাইডে অবস্থিত স্যান জিমিয়ানো একটি মেডিভাল টাউন, যা তার 14টি পাথরের তৈরি টাওয়ারের জন্য বিখ্যাত। 1300 শতাব্দীতে ধনী পরিবারগুলি নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য এই টাওয়ারগুলো তৈরি করেছিল, যার সংখ্যা একসময় ছিল 72। বর্তমানে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা তার স্কাইলাইন এবং বিখ্যাত ভার্নাচিয়া ওয়াইনের জন্য পরিচিত।
টাস্কানি সত্যি মানে প্রচণ্ডই সুন্দর, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ এখানকার যে কান্ট্রি সাইডের। মানে আমরা যে ফ্লোরেন্সে বা পিসার মেন শহরে না থেকে এই টাস্কানির কান্ট্রি সাইডে থাকার ডিসিশনটা নিয়েছি, সেটা একদমই মানে ভালো হয়েছে, কারণ এই বিউটি শহরে থাকলে একদমই পাওয়া যেত না।